হাই ওয়েলকাম টু সুপার সুপার প্যারামিটার্স। আমি প্রণব সিদ্ধান্ত আবার চলে এসেছি। প্রত্যেকদিন আসছি, ভালো লাগছে না তোমাদের আই থিঙ্ক। যাই হোক, সহ্য তো করতেই হবে কারণ পড়াশোনা করতেই হবে। আর আমার মতো এই রকম ভাবে ডিটেলস কোনো ক্লাস কোনো স্যার কেউ করাবে না ফ্রিতে। তো যখন ফ্রিতে করছো ক্লাসটা করতে থাকো আর নোট করতে থাকো, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমি অলরেডি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে রেখেছি, আমার ফেসবুক অলরেডি শেয়ার করা আছে। তো সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। চলে আসি, ফার্স্ট পয়েন্টে চলে আসি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা করেছিলাম আর্লি ভেদিক ইরা। আর্লি ভেদিক করেছিলাম, সেটা বলেছিলাম কত 1500 থেকে 1000। কেন 1000 1500 থেকে? তার একমাত্র কারণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ আয়রন। আয়রন 1000 বিসিতে পাওয়া যায় এবং সিস্টেম পাল্টাতে শুরু করে এবং সিস্টেম পুরোপুরি পাল্টে যেতে শুরু করে। তো লেটার ভেদিকে ছবিটা দেখে বুঝতে পারছো প্রবলেমটা কি হতে চলেছে, ঠিক আছে? আমি প্রথমে বলেছিলাম কি, বর্ণশ্রম, বর্ণ হিসেবে যে পড়াশোনা করবে সে ব্রাহ্মণ হবে, যে যুদ্ধ করতে পারবে সে ক্ষত্রিয় হবে, যে ব্যবসা করতে পারবে এগ্রিকালচার করতে পারবে সে বৈশ্য হবে, এবং শূদ্র তৈরি হবে কোথা থেকে? শূদ্র তৈরি হবে যখন সে তিনটে কোনো কাজই না করে তিনটে ওপরের যারা রয়েছেন তাদেরকে সার্ভিস দেবে, ঠিক আছে? এইবার এইবার যখন আয়রনটা ইন্ট্রোডিউস হয়ে গেল, আয়রন ইন্ট্রোডিউসের সাথে সাথে কি মানুষের জীবন পাল্টে যেতে শুরু করলো। তো সোসাইটি ডিভাইড হয়ে গেল। দেখো এই ছবিটা একদম ক্লিয়ারলি মেনশন করেছি সোসাইটি কিভাবে পাল্টাচ্ছে। দেখো, প্রথমে হঠাৎ করে যখন কিনশিপ ছিল না, কিন্তু আয়রন ইন্ট্রোডিউস হলো। দেখো, নতুন কোনো কিছু আবিষ্কার হলে যারা ক্ষমতাশীল, ধরো ইন্ডিয়ার দেশ আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? সুভাষচন্দ্র বোস, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বা আমাদের বাংলার যেমন সুভাষচন্দ্র বোস বললাম, তেমন হচ্ছে কি বলতে পারি আমি, ঋষি অরবিন্দ ঘোষ, রাসবিহারী বোস, এরা প্রত্যেকেই না আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রত্যেকের ছিল, প্রত্যেকেই কষ্ট করেছেন, প্রত্যেকেই স্ট্রাগল করেছেন। এইবার তোমরা আসল হিস্ট্রি জানো। আমরা এখন নিওরিভিয়ান ইরা থেকে বেরোতে চাইছি, আমরা গান্ধীয়ান ইরা থেকে বেরোতে চাইছি। আমি সেটা ডিবেটে আসছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। কিভাবে উদাহরণ দিচ্ছি? তো ধরো যখন ক্ষমতা ট্রান্সফার হতে শুরু করলো 1946 1945, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড হচ্ছে, সেখান থেকে হঠাৎ করে যখন ক্ষমতা ভারত অলরেডি 1946-এ আমাদের ইন্ডিয়ান নেভি রিভল্ট শুরু হয়ে গেছে, তখন কি হলো হঠাৎ করে, কে ক্ষমতা ধরবে? সুভাষ বোস অলরেডি দেশে নেই, আইএনএ ট্রায়াল চলছে এদিকে। আচ্ছা, কংগ্রেসের নেহেরু বাদে কোনো নেতা নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হলো, একমাত্র ধরো বল্লভভাই প্যাটেল এবং নেহরুজির মধ্যে একটা ক্লাস তৈরি হয়েছিল। তোমরা জানো 14 জন ভোট, 13 ভার্সেস 1, তাই না? তবুও জওয়াহরলাল নেহরু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়েছিল, ফার্স্ট প্রাইম মিনিস্টার, কি ডিভাইডেড ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়েছিল। কারণ অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে দিয়েছে যে আনডিভাইডেড ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার আমাদের সুভাষচন্দ্র বোস বা নেতাজি। যাই হোক, তো সেক্ষেত্রে যখন ভাগ হতে শুরু করলো তখন কি হলো প্রবলেমটা, কে ক্ষমতা নেবে? অবভিয়াসলি নেহরু এবং এদিকে জিন্নার মধ্যে একটা ক্ল্যাশ ছিল, পাকিস্তান ডিভাইড হয়ে গেল। এবার শুরু হলো প্যাটেলজি এবং নেহরুর মধ্যে। তা যখনই ক্ষমতা হস্তান্তর তখন মানুষ ক্ষমতা দেখায়। এক্ষেত্রে কি হলো, যখন আয়রন ইন্ট্রোডিউস হয়ে গেল এক্ষেত্রে, তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবার বলো কি হতে চলেছে? ব্রাহ্মণ বললো আমি বা আমার বংশে যারা জন্মাবে, যারা ব্রাহ্মণ ছিল সেই সময়, ক্ষমতা তো রাখতে হবে। তো ক্ষমতা কার হাতে এলো? প্রথম আয়রন ইন্ট্রোডিউস হলো, ক্ষমতা কার হাতে আসে? যার হাতে বল আছে। আমার মাসেল খুব একটা নেই তো দেখাচ্ছি, যার হাতে বল আছে, ঠিক আছে, যার মাসেল পাওয়ার আছে সে। তার মানে ক্ষত্রিয় হয়ে গেল কিং মেকার বা কিং, সরি কিং মেকার নয়, ক্ষত্রিয় হয়ে গেল কিং। যখন ক্ষত্রিয় যারা কিং বা রাজা তৈরি হলো, তারা কি বললো যে আমার বংশে যারা জন্মাবে তারা প্রত্যেকেই রাজা। ডিভাইড হয়ে গেল সোসাইটি। অলরেডি দেখো বর্ণ ছিল, এবার কাস্ট আসতে শুরু করলো। কেন? একটা আয়রন ডিসকভারির জন্য। আচ্ছা, ব্রাহ্মণরা কি করতো? অ্যাডভাইস দিত, ওরা পুজো করতো। তার মানে কি, পড়াশোনা জানে, বুদ্ধি। তাহলে এই দেশে যারা চোর হয় তারা বেশিরভাগই পড়াশোনা জানে, তোমরা জানো, ঠিক আছে? অশিক্ষিত চোর 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা বা ম্যাক্সিমাম ডাকাতি করতে পারে। শিক্ষিত চোর স্ক্যাম করে, এটাই তফাৎ। আচ্ছা, অশিক্ষিত চোররা কি করে? ধরা পড়ে। শিক্ষিত চোররা স্ক্যাম করুক বা বা ব্রাইব নিক। তোমরা যারা ডব্লিউবিসিএস দিতে চলেছো বা ইউপিএসসি দিতে চলেছো, তোমরা একটু ক্লিয়ার করে নাও যে তোমরা শিক্ষিত হবে, সত্যি সত্যি শিক্ষিত হবে, না শিক্ষিত চোর হতে এগোচ্ছ। কারণ তোমাদের যখন ট্রেনিং হবে, ট্রেনিং পিরিয়ডে কিন্তু শেখানো হয় কি করে কাজটা করবে না, ঠিক আছে? আমি লেবাসানার কথা বলতে পারি,
আমি ডাব্লিউবিসিএস এর কথা বলতে পারছি না, কিন্তু এখনকার দিনে ডাব্লিউবিসিএস, বিডিও বা ডিএসপি এরা কাজ করে না। সোসাইটি যারা আজকে তোমরা খুব স্ট্রাগল করছো, তাদের একটাই উপায়, তোমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করো, ট্রেন করো, যে আমি যাই হোক না কেন আমি কারোর সঙ্গে হাত দেবো না। যাই হোক, ব্যাক টু আওয়ার পয়েন্ট, কি বলছি, তাহলে ব্রাহ্মণরা কি দেখলো যে আমি যদি অ্যাডভাইস দিতে পারি আমি 2 পয়সা আমদানি করতে পারবো। ওকে, তো ব্রাহ্মণরা বললো আমার বংশে যারা জন্মাবে তারা ব্রাহ্মণ হবে। Every wise person is Brahmin. Every wise person is Brahmin. ব্রাহ্মণ হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার? আমি বেদ পড়েছি তাই বলছি। ব্রাহ্মণ হওয়ার জন্য দরকার 4টে বেদের জ্ঞান, একদম ঝরঝরে জ্ঞান, প্লাস ক্ষতি করার প্রবণতা নয়, লোকের উপকার করা। তোমার কাছে যদি 2 টাকাও থাকে, তোমার যদি নিজের লিভিং কস্ট 50 পয়সা হয়, 1.5 টাকা লুটিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাহ্মণের অ্যাকচুয়াল কাজ। এখন কি হয়েছে, পুরোহিত সমাজ তৈরি হয়েছে। এখন কি হচ্ছে, পুরোহিত সমাজ তৈরি হয়েছে। ঠিক আছে, এই পুরোহিত সমাজ কি করছে, মানুষকে আবার টুপি পরাচ্ছে। কিভাবে টুপি পরাচ্ছে? আমি নিজেও টুপি পরে আছি। ভয় দেখাচ্ছে। ঠিক আছে, এই ভয়টা ব্রাহ্মণরা দেখানো শুরু করেছিল কোথা থেকে? লেটার ভেদিক ইরা থেকে। কি বলছে, ও তুমি লাইক কি বলতে পারি, তুমি ভগবানকে মানছো না, তাহলে কি হবে, তুমি কোথায় যাবে? নরকে যাবে। এই নরকটা কে দেখেছে? যাই হোক, আমি দেখিনি, আমি নিজে ধর্ম নিয়ে বলতে পারি। এখনো এই প্রবলেমটা আছে। হ্যাঁ, কিছু মানুষ শুধরানোর চেষ্টা করছে, আমাদের শুধরাতে হবে। কারণ রিজার্ভেশন যেমন আমাদের একটা ডিভাইড করে দিয়েছে, আনডিভাইডেড ইন্ডিয়াকে ডিভাইড করেছে, ডিভাইডেড ইন্ডিয়াকে আবার ডিভাইড করেছে, আনডিভাইডেড হতে পারলাম না। তো এক্ষেত্রে হিন্দুইজম বা হিন্দু সোসাইটিকে, এটা সোশিওলজির পার্ট, আমি যদি কোন দিন সোশিওলজি নিয়ে আসি তখন দেখাবো। তাহলে কি বলছি, বল কে পেল? ক্ষত্রিয় আয়রনের ওপর দখলদারি করলো। ব্রাহ্মণ ভাবলো যে আমি যদি ক্ষত্রিয়কে তেল দিয়ে চলতে পারি, বুদ্ধির আমার নামে তেল দিয়ে চলতে পারি। তোমরা হীরক রাজার দেশে দেখেছো, রাজা বলছে এটা ঠিক, তো বাকি ছাত্ররা বলছে হ্যাঁ ঠিক, তার পুরোহিত বলছে হ্যাঁ এটা ঠিক, আপনি আজকে এই কাজটা করতে পারবেন, আপনি ঠিক, করতে নাও পারতে পারে। ঠিক আছে, এবার বৈশ্য কি দেখলো? বিজনেস, এগ্রিকালচার, তাই না? ওরা দেখলো যদি আমি ক্ষত্রিয় বা ব্রাহ্মণকে চটিয়ে ফেলি, তাহলে অলরেডি আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমি ব্যবসা করতে পারবো না, এগ্রিকালচার করতে পারবো না, কারণ ক্ষত্রিয় ব্রাহ্মণকে চটানো যাবে না। আরেকটা কি হলো, সমস্ত কিছু ডিসকভারি অফ আয়রন, সমস্ত কিছু হস্তগত। কারণ যদি দেখো তোমরা কেজিএফ মুভি অনেকেই দেখেছো, কেজিএফটা অ্যাকচুয়াল রিয়েল হিস্ট্রি, ইন্ডিয়ার রিয়েল হিস্ট্রি, এটা হয়েছিল। হ্যাঁ, এত ভয়ঙ্কর না হলেও হয়েছিল। তো ধরো আমার যদি তেলের খনি আমার বাড়ি থেকে বেরোয়, তাহলে আমি এরিয়ার মালিক হয়ে যাব। সেটাই হয়েছিল, যার কাছে বল আছে সেই কাজ করতে পারবে। আর শূদ্ররা কি করলো? শূদ্ররা তো ওপরে ছিলই, 3 জনকে সেবা করছিল। তার সাথে কি দেখলো, যে আমি 3 জনকে যদি সেবা শুধু করি, তাহলে আমি তো 2 পয়সা ইনকাম তো করছি, তার সাথে আমি এবার নিজের একটা লোক তৈরি করব যারা আমাদেরকে সার্ভিস দেবে। এই 4 জন তৈরি করলো নতুন, যেটাকে দলিত বলতে পারি বা আনটাচেবলস বলতে পারি, অচ্ছুত, তাই না? তাহলে অলরেডি একটা আয়রন ডিসকভারি। কি বলছি? ডিসকভারি অফ আয়রন, ডিসকভারি অফ আয়রন সোসাইটি পুরো প্যাটার্নটাকে পাল্টে ফেললো, পুরো প্যাটার্নটাকে পাল্টে ফেললো। ঠিক আছে, আচ্ছা, তাহলে যারা শূদ্র ছিল, তারা যারা উপরে 3 জনকে সেবা করত, তারা বললো এবার আমরাও। কেন? তাদের হাতেও ইনকাম চলে এসছে, তারা 3 জন উপরে 3 জনকে তেল মেরে যা ইনকামটা করে ফেলেছে, তারা এবার নতুন কমিউনিটি তৈরি করে দিতে পারবে। এই তৈরি হয়ে গেল দলিত, আনটাচেবলস। এই কন্টিনিউ হলো, এটা কন্টিনিউ হতে শুরু করলো টিল নাও। আমরা যদি বলি 1800 এডি, 1800 এডি, বা তারপরেও যদি 1900 এডি, 1947 টিল নাও 1985, আমি এখনো দেশের আমি কিছু জায়গার নাম বলছি না, কিন্তু বলতে পারি সেখানে এখনো কিন্তু এই প্র্যাকটিস গুলো রয়েছে। এবার কি হলো, দেখো আনটাচেবলস তৈরি করলো, তারা কি করবে? তারা কোনো কাজ করবে না, তারা কোনো কাজ করবে না। কি কাজ করবে? এই কি বলবো, নোংরা নোংরা ফেলবে, বাড়ির নোংরা ফেলবে। এমনি তো শূদ্ররা তো উপরের কাজ করছে, এবার শূদ্রদের বাড়িরও নোংরা তারা ফেলছে। আর কি করলো, আর কি করলো, শূদ্রদের যেহেতু সাবঅর্ডিনেট হয়ে গেল, শূদ্ররা যে কাজটা করতো, তারা কে সেই কাজটা কে করতে শুরু করলো? এই আনটাচেবলসরা বা দলিতরা। আনটাচেবলস বা দলিত বা হরিজন, হোয়াট এভার, হরিজন যদিও গান্ধীজি দেওয়ার নাম, যে দলিত শুনতে খারাপ লাগে, তো একটা হরিজন বলে দিয়ে দিলাম, তোমরা হরিশ সেবক তাই হরিজন। ভোগাস
নাথিং এলস, ভোগালস। তো তাদের এই নামটা দেওয়ার সাথে কোনো কিছু পাল্টায়নি। আমি যখন মডার্নে আসবো আমি তখন আরো ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? দেন তাহলে কি হলো, আয়রন ডিসকভারি সিস্টেমটাকে পাল্টে ফেললো। সিস্টেমটাকে যখন পাল্টে ফেললো, এভরিথিং গট চেঞ্জ, এভরিথিং। এবার এবার ধরো আমার কাছে টাকা আছে, ঠিক আছে? এতদিন আমার কাছে টাকা ছিল না, তাহলে আমি কি করবো? টাকা খরচা করব, টাকা দেখাবো, তাহলে সোসাইটি প্যাটার্ন পাল্টাবে। যখন চারজন সোসাইটির ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যখন পাল্টে গেল, তাহলে একটাই কাজ হতে পারে, সোসাইটি পাল্টাতে বাধ্য। যখনই যার হাতে টাকা সে কি করবে? অন্যকে কি করবে? বলো কি করতে পারে? বলো, আমি এখানে পয়েন্ট দিয়েছি। সাবঅর্ডিনেটদেরকে কি করবে? চেপে দেবে, একদম চেপে দেবে। কি করবে তাহলে? তাদেরকে কম্প্রেস করার চেষ্টা করবে। এবার হলো, দেখো একদিকে দলিতদেরকে কম্প্রেস করছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়কে করতে জীবনেও পারতো না। আচ্ছা, ব্রাহ্মণ ক্ষত্রিয় দুজন মিলে বৈশ্যকে করতে পারতো না, কারণ তাদের ইকোনমি চলতো, কারণ অলরেডি এই সিস্টেমে ট্যাক্স ইন্ট্রোডিউস হয়ে গেছে। আমি আসছি একটু পরে, ট্যাক্স কি কেস ছিল বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে শুধু দলিতদেরকে বাইরে করবে, ভেতরে করবে না? করবে। মেন্টালিটি পাল্টে গেছে, মেন্টালিটি পুরো পাল্টে গেছে। তাহলে কি করবে? অবভিয়াসলি একটাই কাজ করবে, সেটা হচ্ছে বাড়ির বউদেরকে ঘরে ঢুকিয়ে দাও। পর্দা প্রথা শুরু করে দিল। মহিলারা যারা আগে বেদ পড়তো, যারা টোল চালাতো, আমি আগের দিন টোল বলিনি, আমি বলে দিচ্ছি টোল। আমাদের যেমন প্রাইমারি স্কুল তখন টোল চলতো, ঠিক আছে? বিনা পয়সায় পড়াতো, সেটা মেয়েরাও পড়াতো, সংঘমিত্রা, লোপামুদ্রা, আত্রেয়ী এরা পড়াতো। এবার কি করলো? ঘরের ভেতরে ঢুকিয়ে দিল, কোনো কাজ করবে না তোমরা, তোমরা শুধু রান্না করবে, বাচ্চা মানুষ করবে, ঘর বাড়ি সামলাবে, ঝাড় দেবে, আর কিছু না। মেন্টালিটি পাল্টে গেল, পুরো মেন্টালিটি। এইবার সিস্টেম আরো পাল্টাতে শুরু করলো। কি সিস্টেম পাল্টাতে শুরু করলো সোসাইটির? ইম্পর্টেন্ট, আগে যদি মেয়েদের স্ট্যাটাস পাল্টে দেয়, উইমেন স্ট্যাটাস যদি পাল্টে দেয়, তাহলে কি হবে? উইমেন স্ট্যাটাস যদি পাল্টে দেয়, উইমেন স্ট্যাটাস যদি পাল্টে দেয় কি হবে? দেখো, একটা হচ্ছে পজিশন তো ডিক্লাইন করলো, তার সাথে সব থেকে ভয়ঙ্কর যেটা চাইল্ড ম্যারেজ ইন্ট্রোডিউস হয়ে গেল। কি হলো? বাচ্চা মেয়েদের বিয়ে বা ছেলেদের বিয়ে শুরু হয়ে গেল, চাইল্ড ম্যারেজ। 14 বছর, 13 বছর, 12 বছর, আস্তে আস্তে 10 বছর। তোমরা অনেকে বাংলায় রানী রাসমণি একটা সিরিয়াল চলছে, যদি দেখো, রানী রাসমণির আই থিঙ্ক 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, আমার এক্সাক্ট মনে নেই, ওইরকমই হয়েছিল। তো তখন তাকে বলছিল গ্রামের লোকজন, কি বলছিল, এই তোর তার বাবাকে, এই তোর মেয়ে বিয়ে দিবি না? তো বয়স হয়ে গেল, ওকে গ্রাম ছাড়া করে দিতে হবে, কারণ এবার অপকর্ম করবে। কোনো কিচ্ছু নয়, জাস্ট ডমিনেটিং মেন্টালিটি, জাস্ট ডমিনেটিং, ঠিক আছে? তবুও তবুও ব্রিটিশ থেকে আমরা অনেক ভালো, হ্যাঁ আমাদের সিস্টেম পাল্টে ছিল, কিন্তু আমরা অনেক ভালো। যাই হোক, চলে আসি। এবার যখন চাইল্ড ম্যারেজ ইন্ট্রোডিউস হয়ে গেল, তাহলে ম্যারেজ ফর্ম আসতে হবে, তো তাই না? ম্যারেজ ফর্ম আসতে হবে। যখন চাইল্ড ম্যারেজ হতে শুরু করলো, ম্যারেজ ফর্ম কি, ম্যারেজ ফর্ম এলো আমরা দেখবো এবার। দেখো, আগে বলেছিলাম কোনো ফর্ম আসেনি, 1000 BC পর্যন্ত কোনো ফর্ম আসেনি। এবার ফর্মেশন হলো, কি এলো? ধর্ম অধর্ম, ধর্ম অধর্ম। ধর্মটা কি, অধর্মটা কি? ধর্ম মানে হচ্ছে যেটা যেটা দেখো, বেদে কিছু নেই ধর্ম অধর্ম, কিন্তু পুরাণে আছে ধর্ম অধর্ম। কি ধর্ম অধর্ম? চলো চলে আসি। অবভিয়াসলি বেদে একটা পার্টে আছে ধর্ম অধর্ম। দেখো, ধর্ম বলতে যে বিবাহ ধর্ম মতে হচ্ছে, বা আমি আরেকটু ডিটেলসে বলতে চাই, ধর্ম তো কিছু নয়, কেউ না কেউ তৈরি করেছে, আমার মতো কেউ না কেউ তৈরি করেছে, তোমাদের মতো কেউ না কেউ তৈরি করেছে। ধর্ম বলতে দেখো, ব্রহ্ম ম্যারেজ, ব্রহ্ম, দৈব, অশ্ব, প্রজাপতি, এবং প্রত্যেকটা ফর্ম আলাদা। বলছে ধর্ম বলতে এটা সোসাইটি এটাকে মান দিচ্ছে, মানে সোসাইটি এটাকে বিয়ের পারমিশন দিচ্ছে। ধর্ম বলতে কি? কোনো ডাউরি নয়, ব্রহ্ম, সরি, ধর্মের প্রথম ম্যারেজ হবে ব্রহ্ম, নো ডাউরি। আজকে সোসাইটিতে আইএস অফিসার হয়ে গেল, তোমরা দেখতে পাবে, আমি নাম বলছি না, কোনো স্টেটের নাম বলছি না, আইএস হয়ে গেলেও না 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা পণ নিয়ে নেয়। একজন প্রাইমারি টিচার মিনিমাম, আমি আমার এরিয়াতে দেখতে পাই, 15 লাখ 20 লাখ টাকা পণ নিয়ে নেয়। আমি অন্য জায়গায় ছেড়ে দিলাম, আমি আমারটা বলছি। হ্যাঁ, মানে কি হলো? ব্রহ্ম ম্যারেজ, মানে ভগবান ব্রহ্মা বলে দিয়েছেন, এবং তাহলে সেই ম্যারেজটা হবে ডাউরি ছাড়া, জাস্ট ডাউরি ছাড়া। বিয়ে হতো খুব কম, পার্সেন্টেজ খুব কম। দৈব, দৈব মানে হচ্ছে দৈব বাণী। ধরো দৈব বাণী তো কি, তাহলে আছে কি? দৈব দিল, যে দৈব বাণীটা কেমন হতো আগেকার দিনে, ভগবান আমাকে এটা বলেছে, আমি স্বপ্নে দেখেছি, তাহলে এই কাজটা আমাকে করতে হবে। তার মানে এখানে কিন্তু শান্তি, আমি দৈব বাণী পেয়েছি, আমি শান্তির জন্য কাজটা করব। তার মানে দৈব হচ্ছে ফর পিস, তাই না? ফর পিস। আচ্ছা, অর্শ, অর্শ বলতে আসছি।
অর্শ বলতে এখানে দেখো তখনও কিন্তু টাকা আসেনি, হ্যাঁ ট্যাক্স ইন্ট্রোডিউস হয়ে গেছে, এই সোসাইটিতে ট্যাক্স ইন্ট্রোডিউস হয়ে গেছে, কিন্তু তখনও টাকা অ্যামাউন্ট আসেনি, প্যাসো আসেনি। অর্শ হচ্ছে ডাউরি সিস্টেম। ডাউরি হিসেবে কি নিত? ডাউরি হিসেবে নিত, দেখো যখনই ডাউরি নেবে তখন কিছু না কিছু নেবে, ডাউরি হিসেবে অর্শতে নিত বুল। আমি আগের দিনই বলেছিলাম বুল অর কাউ, আমি আগের দিনে বলেছিলাম মোস্ট এফিশিয়েন্ট ওয়েলথ ওয়াজ কাউ, গরু বা ষাঁড়। প্রজাপতি, প্রজাপতি সেই ব্রহ্মার নাম, তাহলে কি হবে? তাহলে ব্রহ্মা ডাউরি দিচ্ছে না, তাহলে প্রজাপতি সেই ব্রহ্মারই নাম, তাহলে প্রজাপতিতে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি হতে পারে? অনলি ব্লেসিংস। অনলি ব্লেসিংস, আশীর্বাদ দাও বিয়ে করো। তার মানে একটা জিনিস ভাবো, আজকের দিনেও তো ডাউরি চলছে, তাহলে আগেকার দিনেও বাকি তিনটে থেকে অর্শ বিবাহ, ধর্মমতে অর্শ বিবাহটাই ইম্পর্টেন্ট ছিল, তাই না? যেখানে ডাউরি পেতো কাউ আর ওয়েলথ পেত। আচ্ছা, এইবার ইন্ট্রোডিউস হলো আরেকটা, সেটা হচ্ছে অধর্ম ম্যারেজ, যেটা গ্রহণ করা হচ্ছে না। যেমন গন্ধর্ব, গন্ধর্ব মত মানে হচ্ছে আজকের দিনের লিভ ইন রিলেশনস, আজকের দিনের লিভ ইন রিলেশনস, এটা কিছু পাওয়া যায়নি, এটা থেকে কোনো কিছু পাওয়া যায়নি এখনো, ঠিক আছে? তো না না লিভ ইন রিলেশনশিপ, ঠিক আছে, সেই আমলে ছিল। ভাবো আজ থেকে 3000 বছরের রিলেশনশিপ ইন্ট্রোডিউস হয়েছে, অলরেডি দুদিন আগেই গেছে তোমার ভ্যালেন্টাইন্স ডে। অসুর, ধরো অসুর বলতে ধরো আমি এখানে একটা জিনিস বলতে পারি, অসুর এই মতগুলো কিছু পাওয়া যায়নি, আমি জাস্ট নিজের মতো বলতে পারি। ধরো গন্ধর্বের মধ্যে হয়তো বিয়ে করলো না, একসাথে থেকে সংসার করছে, সেটা সেম কাস্ট হতে পারে। অসুরে হয়তো ব্রাহ্মণ ক্ষত্রিয় হতো, জানি না, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, রাক্ষস বলতে ধরো নিচের টাকা নামিয়ে দাও, ক্ষত্রিয় বৈশ্য বা ব্রাহ্মণ বৈশ্য। পিশাচ কি? পিশাচ হয়তো বৈশ্য শূদ্র, তাই না? আনটাচেবলসটা যখন পুরোটা আনটাচেবলস, তখন একটা সিস্টেম ছিল যেখানে আনটাচেবলস বা শূদ্র, শূদ্র থেকে যারা নিচে দলিত যারা ছিল সেই সময়, তখন কি হতো, তাদের ছায়া যদি মারাতো ব্রাহ্মণ 25 বার অভিশাপ দিত, তার ইনফ্যাক্ট বাড়ি ঘর পর্যন্ত জ্বালিয়ে দিত সেই আমলে। একটা সোশ্যাল সিস্টেম ফর্ম হতে কিন্তু টাইম লাগে না, কিন্তু সেটা এস্টাবলিশ হতে যখন টাইম লাগে না, কিন্তু ডি এস্টাবলিশ হতে খুব বেশি সময় নেয়ও না, ঠিক আছে? টাইম এস্টাবলিশমেন্টে যত টাইম লাগে, ডি এস্টাবলিশে টাইম বেশি লাগে না। কিন্তু ক্ষমতা, অবভিয়াসলি ক্ষমতা আইরন পেয়ে গেছে তারা। আজকে যেমন আমাদের পলিটিশিয়ানরা, সো কল পলিটিশিয়ানরা ভোটে জেতার জন্য যদি 5 কোটি টাকা খরচা করে ভোট তোলা শেষ হওয়ার পর যখন চেয়ারটাই বসে, হ্যাঁ এরকম একটা চেয়ারে বসে, দামি চেয়ারে, তো সেক্ষেত্রে 50 কোটি টাকা তোলে ইয়ারলি, ইজিলি তুলতে পারে। সেটা হচ্ছে ক্ষমতা, ম্যান পাওয়ার, তাই না? মাসেল পাওয়ার। এই হচ্ছে ফর্ম, দুটো ফর্ম যেখানে ধর্ম এবং অধর্ম, তার মধ্যে আরো 4টে করে ফর্ম এটা তৈরি হয়েছিল। কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, সেম গোত্র ম্যারেজ ডিসঅ্যালাউড ছিল। আমি এবারে বলছি গোত্রটা কি, আমি একটু বলি, আমি এখানে লিখে দিচ্ছি, কালি চেঞ্জ করব, নীলকালি, নীলকালি পেয়েছি, স্কাই ব্লু একটা কালার পেয়েছি। সেম গোত্র ম্যারেজ disallowed, ঠিক আছে? সেম গোত্র ম্যারেজ ওয়াজ disallowed। হোয়াট ইজ গোত্র? দেখো আমার যেমন ভদ্র চোদ্দ কারো শান্ডিল্য গোত্র, গোত্রটাকে ধরো আমাদের যখন সোসাইটি তৈরি হয়েছে, এটা ঋগ্বেদ থেকে রয়েছে, আমাদের যখন সোসাইটি তৈরি হয়েছে সেই সময় যখন মানুষ সৃষ্টি হচ্ছিল, তখন কিছু মুনি ঋষিরা গোত্র তৈরি করে। গোত্র বলতে তারা গরু পশুপালন করতো এবং একটা ধরো ফার্ম, ফার্মের একজন মালিক, ধরো একটা ফার্ম আছে, আমি ফার্মটার মালিক, তাই আমি হচ্ছি গোত্রপতি। সেই ফার্মে গরু যেমন পালন করত, তার সাথে জ্ঞান দিত, এবং তার বংশবৃদ্ধি যখন হতো, তারা হচ্ছে সেম গোত্র তৈরি হতো। ভরদ্বাজ মুনি গোত্রপতি ছিলেন, এবং ভরদ্বাজ মুনি থেকে আমি ভরদ্বাজ মুনির বংশধর, ঠিক আছে? বংশধর। গোত্র মানে হচ্ছে কাউ হার্ড, মানে গরু যারা চালাতো, আজকে যেমন রাখাল, তখন তারাও রাখাল ছিল, কিন্তু তারা মুনিও ছিল একাধারে, তাদের বংশটাই হচ্ছে এই গোত্র সিস্টেম। সেটা বহু আগে, এই যে ফর্মেশন বা লেটার ভেদিকে যে ফর্মেশন, তার অনেক আগে, বলতে পারি আলি ভেদিক ফর্মেশন হয়েছিল, ঠিক আছে? বা বেদে বলা হয় তারও অনেক আগে হয়েছিল, অ্যাকচুয়াল 10,000 বছর আগে আমাদের সিস্টেম তৈরি হয়েছে। এবং যদি আমি রিসার্চ থেকে বলি, তাহলে বলতে পারি যে
ইন্ডিয়া বা ভারত এখান থেকে মাইগ্রেট হচ্ছে, যেমন আগের ক্লাসে আমি বলছিলাম ইরান আফগানিস্তানে মাইগ্রেট হয়েছিল, ঠিক আছে, এই 10 ব্যাটল অফ 10 কিংস বা 10 অবতার যুদ্ধ, যেটা 10 রাজনা युद्ध, নট 10 অবতার, 10 রাজনা युद्ध, তো সেটা বলতে পারি। তাহলে এই গোত্রপতিদেরই কিন্তু বংশ হচ্ছে, যেমন শাণ্ডিল্য মুনির বংশ শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ মুনির হচ্ছে আমরা ভরদ্বাজ গোত্র, ঠিক আছে। কিন্তু ভরদ্বাজ মুনির যে বংশধর তাদের মধ্যে কিন্তু বিবাহ হতো না, যেটা পরবর্তীকালে করা হয়েছে। ক্লিয়ার? তাহলে গোত্র সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। তোমরা এই ক্লাসের পর থেকে একটা কি পাবে, কিছু নলেজ তো এখান থেকে পেয়ে যাচ্ছ যে বেদ কি বলেছে। এবার বলতে পারি গোত্র মানে কি বললাম, গোত্র মানে হচ্ছে কাউহার্ড, আমি লিখে দিচ্ছি, গোত্র মানে হচ্ছে কাউহার্ড, কালি চেঞ্জ করছি, লিখে দিচ্ছি। বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সটে আসবো। এবার কি বলছে দেখি একটু, স্লাইডে কি কিছু দিয়েছে। তাহলে কি বললাম, ওয়াজ গোত্র সিস্টেম অ্যালাউড ইন দ্যাট ইরা। গোত্র সিস্টেম বলতে এখানে কি বললাম, সেম গোত্র ম্যারেজ, সেম গোত্র ম্যারেজ, তারপর ডিসঅ্যালাউড আমি কেটে দিলাম। এখন কি করি, ধরো সেম গোত্র যদি হয়ে যায়, এখনকার দিনেও বলছি, তাহলে গোত্রান্তর করতে হয় বিয়েতে। গোত্রান্তর বলতে ধরো আমার ওয়াইফ, ঠিক আছে, আমার ওয়াইফ আর আমি সেম গোত্র, ওয়াইফের মামা বাড়ি আবার অন্য গোত্র, তাহলে কি হবে, আমার ওয়াইফকে তার বাবা, আমি যখন বিয়েতে বসবো, আমার ওয়াইফকে তার বাবা প্রথমে তার মামাকে দান করবে এবং তার মামা আমার সাথে বিয়ে দেবে। তাহলে এটা জাস্ট ডিভিশন, ঠিক আছে, করে নিয়েছি, সবকিছু তো করছি। এখন তো টাকা দিয়ে বেল পাতা তৈরি করা যায় এখনকার পুরোহিতরা, কিন্তু আমরা খুব ডিফিকাল্টিতে চলে আসবো যদি আমরা আর্লি ভেদিক ইরা বা ভেদিক সিভিলাইজেশনে যদি ফিরতে পারি। কারা ডিফিকাল্টিতে আসবে, ব্রাহ্মণরা। আবার ডিফিকাল্টি, এখানে ব্রাহ্মণ বলতে কিন্তু পুরোহিতদের কথা বলছি, ব্রাহ্মণদের কথা বলছি না, সেই ওয়াইজ পার্সনটা এখন আর নেই। দ্বিজা, হোয়াট ইজ দ্বিজা? দ্বিজা বলতে টুয়াইস বর্ন, দুবার জন্ম, বা ধরো আমি জন্মেছি, আমি যদি পুণ্য লাভ করি পরে আবার জন্মাতে পারবো, কে কে পারবে আমি বলছি, দুবার জন্ম, বা আমি আগের জন্মে মানুষ হিসেবে জন্মেছিলাম, কাজ কিছু বাকি ছিল, এই জন্মে আবার জন্মেছি, টুয়াইস বর্ন। আচ্ছা, এরা কে কে ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল আর বৈশ্য ছিল। দেখো লোয়ার কাস্ট কাউকে দিলাম না, শূদ্রকেও দিলাম না, আনটাচেবল তো দূরস্থ পাবে না, ওরা জন্মাবেও না, ওরা জন্মায়ও নি। তাহলে একটা কিন্তু সোসাইটি অলওয়েজ একটা জিনিস আয়রন ডিসকভারির সাথে সাথে পাল্টাতে শুরু করলো, পাল্টালো সোসাইটির ইভিল প্র্যাকটিস গুলো শুরু হয়ে গেল, ঠিক আছে। আর ইভিল প্র্যাকটিস যখন শুরু হয়ে গেল, তাহলে বর্ণ কনফ্লিক্ট থেকে অলরেডি আমি দেখিয়ে দিলাম কাস্ট সিস্টেম চলে এসছে, ঠিক আছে। এবার কি করলো, ব্রাহ্মণরা নিজেদের ক্ষমতা ধরে রাখবেই, ক্ষমতা ধরে রাখার জন্য কি করবে, যেমন আমাদের পুরাণগুলো তৈরি হয়েছে, আমাদের পুরাণগুলো লেখা হয়েছে, সেটাও কিন্তু সেই ব্রাহ্মণদের ক্ষমতা ধরে রাখার জন্যই। বেদ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের আসল সম্পদ, বেদ, যেখানে কোনো ইভিল প্র্যাকটিস নেই। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক অথর্ববেদে বলা হয়েছে, বাট বেদে কিন্তু কোনো সোসাইটি ইভিল প্র্যাকটিস নেই, যেটা পুরাণে তৈরি হয়েছিল পরবর্তীকালে, ঠিক আছে। পুরাণে ভগবানের জন্ম দেওয়া হয়েছে, ভগবান গণেশ হতে পারে, হনুমানজি হতে পারে, মা সরস্বতী হতে পারে, লক্ষ্মী হতে পারে, মা দুর্গা হতে পারে, এটা পুরাণ থেকে জন্ম হয়েছে, যেটা আমরা পালন করে আসছি। কিন্তু বেদ যদি পড়ো দেখবে কোনো ভগবান নেই, মাত্র ভগবানের প্রকার হচ্ছে 33, মাত্র 33 প্রকার ভগবান, 33 কোটি মানে হচ্ছে 33 প্রকার, ঠিক আছে, আমি ডিফাইন করে দিলাম 33 প্রকার মাত্র। এই যে ভগবান, তারা মানে হচ্ছে সেই ওম, যে ওমটা আমরা বিশ্বাস করি, সেই ওম থেকে আমরা কি পাই, শক্তি পাই। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, সেই ওম থেকে আমরা শক্তি পাই, এই ওমটাই হচ্ছে কি বলতে পারি, নিরাকার ব্রহ্ম, নিরাকার, কোনো আকার নেই, ওম হচ্ছে তারই প্রতিলিপি, নিরাকার ব্রহ্মের প্রতিলিপি। আচ্ছা, যাই হোক, এবার চলে আসছি, নিরাকার ব্রহ্মের যখন প্রতিলিপি, তাহলে ভগবান কোথা থেকে এলো, ভগবান মানে হচ্ছে প্রত্যেকটা গুণ। যেমন হনুমানজি কিসের, ধৈর্য, অসীম ধৈর্য, সাহস, শক্তি, একটা গুণ। গণেশজি সিদ্ধি, বুদ্ধি,
মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, মা লক্ষ্মী ধন, ঐশ্বর্য, সম্পদ, এগুলো প্রত্যেকটা গুণ কার গুণ? সেই ওমের। জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম, তোমরা বেদ পড়তে শুরু করো, ঋগ্বেদে পুরোটা পেয়ে যাবে। হ্যাঁ, একটু টাফ ডিফিকাল্ট, পড়তে শুরু করো। এটাকে মিটিয়ে দিচ্ছি, এটা দরকার নেই। চলো এবার চলে আসি, আমি যেটা চলছিলাম, কিসে ছিলাম? অলরেডি আমি ছিলাম, হ্যাঁ, যোজনা। তাহলে ব্রাহ্মণরা নিজেদের ক্ষমতা ভোগ করার জন্য কি বললো? রাজা, যারা কিং, অবভিয়াসলি কিং, আর আমরা বলতে পারি ক্ষত্রিয় এবং বৈশ্য, এই দুজনকেই ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছিল। দুটো যোজনা, যোজনা বা যজ্ঞ। কি কি যজ্ঞ? কি কি যজ্ঞ? একটা হচ্ছে রাজসূয়, রাজসূয় যোজনা। রাষ্ট্রীয় যোজনা কি বলছে? রাষ্ট্রীয় যোজনা বলছে যে কিং যজ্ঞ করে রাজাকে ভগবানের সমান সমান বানাবে, গড়ের সমান সমান বানাবে রাজাকে। কি ভয়ঙ্কর ব্যাপার না? একটা আদ্যাশক্তি মহামায়া, মানে হচ্ছে মা দুর্গা, আদ্যাশক্তি মহামায়াই হচ্ছে আসল আমাদের রূপ, নিরাকার ব্রহ্ম। সেই জন্য তার 10 হাতে 10টা অস্ত্র, এবং তাকে সেই রূপেই আমরা পেয়েছি বা পাই। কিছুদিন আগে দুর্গা পুজো গেল, আবার বাসন্তী পুজো আসছে, তাই না? তো 10 হাতে 10টা অস্ত্র মানে সে যেমন পাওয়ারফুল, সেই তেমনই 10 হাতে অস্ত্র কখন কোনটা চালাতে হবে সেটা জানছে, তার সেই বুদ্ধিটা রয়েছে, অসীম সাহস, অসীম শক্তি, অস্ত্র 10 হাতে তুলছে। তো তাহলে কোনোদিন একজন রাজাকে ভগবানের সমান পাওয়ার দেওয়া যায়? একটা রাজা 10 হাত নিয়ে আসবে? না শিবের মতো ক্ষমতা আনবে, শিবের মতো গুণ আনবে, না বিষ্ণুর মতো চক্র চালাতে পারবে? পারবে না, বোকা বানানো। তাহলে কি হচ্ছে? যেমন বোকাটা বানাচ্ছে, একটা রাষ্ট্রীয় যোজনা ইন্ট্রোডিউস করলো। একটা কি, আরেকটা বললো হচ্ছে অশ্বমেধা। অশ্বমেধা অবভিয়াসলি রামচন্দ্র পালন করেছিল, যেখানে লবকুশ তার কি ধরেছিল? ঘোড়া ধরেছিল, এবং লবকুশ ভার্সেস রামচন্দ্র যুদ্ধ হয়েছিল। ঠিক আছে? তাহলে আরেকটা হচ্ছে নাম্বার 2 অশ্বমেধা। আমি এটা এক করে দিলাম, অশ্বমেধা, MEDH, অশ্বমেধা যোজনা। অশ্বমেধা কি? একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, পুজো করে ছেড়ে দেওয়া হবে, ঘোড়ার পেছনে হিউজ পরিমাণ আর্মি যাচ্ছে, হিউজ পরিমাণ। ঠিক আছে? যে ঘোড়াটা ধরো ছোট ছোট রাজ্য দিয়ে যাবে, বড় রাজ্য দিয়ে যাবে, এবং যে এরিয়া দিয়ে যাবে, সেই মানে যে রাজা ঘোড়াটাকে ছেড়েছে, সেই রাজার টোটাল এস্টাবলিশমেন্ট ক্রিয়েট হবে এই অশ্বমেধা যজ্ঞের মাধ্যমে। অশ্বমেধা যজ্ঞ আগেকার দিনে খুব কম রাজারাই করেছে, খুব কম, যাদের হাতে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সেনা ছিল ওই পরিমাণ, তারাই করতে পেরেছে, তারা কেউ করতে পারেনি। ঠিক আছে? অশ্বমেধ আমি আর লিখলাম না, এখানে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? তাহলে টু মেক টেরিটরি করে দিলাম, টু মেক এস্টাবলিশমেন্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আরেকটা ছিল, ধরো কি ছিল আর, এটা দুটো হচ্ছে মূল। ধরো ক্যারেক্টার্স, একটা ছিল ক্যারেক্টার্স আর ক্যারেক্টার্স, আর কি ছিল? আর কি ছিল? বাজপেয়ী যোজনা। বাজপেয়ী যোজনা মানে হচ্ছে রাজাকে একটু ক্ষমতা দেবো। ওকে, তো এই ছিল, কিন্তু মূল যোগ্য দুটো করতো, রাজসূয় এবং অশ্বমেধা। ঠিক আছে? এবার এবার চলে আসছি নেক্সট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট। পলিটিক্যাল ডেভেলপমেন্ট যখন অলরেডি সোসাইটিতে ইভিলনেস ঢুকে গেছে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবেই। নতুন কিছু ব্রাহ্মণদের একটা গোষ্ঠী তৈরি হলো, পুরোহিত। এই পুরোহিতদের কাজ হচ্ছে এরা কিন্তু ব্রাহ্মণ প্লাস অ্যাডভাইজার প্লাস মিনিস্টার। কার মিনিস্টার? মিনিস্টার টু কিং, সেই ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয়দের অলরেডি, সেই ক্ষত্রিয়দের কি হলো? ক্ষত্রিয়দের, বলো কে বলবে? ক্ষত্রিয়দের, এই ক্ষত্রিয়দের কি তৈরি হলো না? মিনিস্টার বা অ্যাডভাইজার তৈরি হলো। ওকে, নেক্সট, নেক্সট সেনানি। একটা হচ্ছে পুরোহিত তৈরি করলো নতুন সমাজ ব্রাহ্মণরা, নেক্সট হচ্ছে সেনানি। আর্মি অবভিয়াসলি তৈরি হয়েছে, তাই আর্মি জেনারেল তৈরি হবে। ঠিক আছে? আর্মি জেনারেল তৈরি হলো। এবার এবার সেনানি যখন তৈরি হলো, আরেকটা কাকে তৈরি করব? বালি।
আমি আগের দিন কি বলেছিলাম, বালি হচ্ছে ভলেন্টারি অফারিংস টু দ্য কিং, কিন্তু এক্ষেত্রে বালি মানে তো হলো ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স বসিয়ে দিল। ট্যাক্স কি ট্যাক্স? পার্মানেন্ট ট্যাক্স বসিয়ে দিল কার উপর? কার উপর? কার উপর? অবভিয়াসলি পাবলিকের উপর। বৈশ্য আছে, শূদ্র আছে, তাই না? ব্রাহ্মণরা তো ট্যাক্স ফ্রি থাকবে, ও মিনিস্টার প্লাস অ্যাডভাইজার, ট্যাক্স ফ্রি। আমাদের মিনিস্টাররা কি বিনে পয়সায় খাচ্ছে? টেলিফোন বিলও পে করছি, তাই না? এটা হলো। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, এখনো কিন্তু মানি ইকোনমি আসেনি, নো মানি ইকোনমি। তাহলে ট্যাক্স কিভাবে কালেক্ট করবে? ফর্ম অফ গুডস, ফর্ম অফ গুডস। ওকে, তাহলে ট্যাক্স হয়ে এলো, গুড ফর্মে এলো, জিনিসের দ্রব্য। আরেকটা বলতে পারি, আরেকটা বালির সাথে সাথে আরেকটা ট্যাক্স এসেছিল, ভাগাদাগা, BHAGADA, ভাগাদাগা। এটা হচ্ছে ট্যাক্স, এটাও পার্মানেন্ট ট্যাক্স, লেটার ভেদিকে এসেছিল, ইন্ট্রোডিউস হয়েছিল। ওকে, আচ্ছা আর কি আছে? এই হচ্ছে ভেদিকের সব থেকে ভয়ানক কিছু পার্ট। কিছু নয়, একটা মাত্র আয়রন ইন্ট্রোডিউস হলো, বল তো অবভিয়াসলি ওদের ছিলই। তাহলে এখান থেকে আমি বলতে পারি, আমি আই থিঙ্ক জায়গা নিয়ে রেখেছি, এখান থেকে বলতে পারি ইকোনমিতে ঢোকার আগে, ইকোনমি অলরেডি আমি একটু বলে দিয়েছি, ঠিক আছে, মানে ইকোনমি ছিল না। তাহলে ইকোনমিতে ঢোকার আগে আমি এই জায়গাটা একটু ইউটিলাইজ করবো। সেটা হচ্ছে আমি আগের দিন কি বলেছিলাম, আর্লি ভেদিকে কি ছিল না, সেটা হচ্ছে কিনশিপ। আমি অলরেডি বলে দিয়েছি, লেটার ভেদিকে কিনশিপ কিন্তু এসে গেছে, ইন্ট্রোডিউসড হয়ে গেছে। আগের দিন কি বলেছিলাম, আর্মি ছিল না, এবার কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে। আগের দিন কি বলেছিলাম, কাস্ট ছিল না, এবার কাস্ট কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি ইন্ট্রোডিউস হয়ে গেছে। আর কি বলতে পারি, কিনশিপ গেল, আর্মি গেল, ট্যাক্স ছিল না, ইন্ট্রোডিউস অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, ইন্ট্রোডিউস হয়ে গেল। তাহলে লেটার ভেদিকে সমস্ত ইভিল প্র্যাকটিস, উইমেন অবস্থা খারাপ করে দিচ্ছে। তাহলে ইভিল প্র্যাকটিস, এটা কিন্তু কোথাও ঋগ্বেদে বলা নেই। কোথায় তাহলে বলা আছে? আমি কি বললাম, মাসেল পাওয়ার থেকে বুদ্ধি, মানে কন্ট্রোল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কন্ট্রোল করার জন্য সমস্ত কিছু ইন্ট্রোডিউস করে দিল। ঠিক আছে, ইনফ্যাক্ট পুরাণ সেই সময় হয়তো লেখা হয়েছিল, এক্সাক্ট তো আমি জানি না কবে লেখা হয়েছিল। এবার চলে আসি ইকোনমিতে। ইকোনমি বলতে অবভিয়াসলি বিজনেস চলছে, ট্রেড চলছে, ঠিক আছে, ট্রেড তো ছিলই, প্লাস এগ্রিকালচারও ছিল। এগ্রিকালচার কিন্তু নিউ ফর্মে শুরু হলো, কারণ কি বলছিলাম, আয়রন ইন্ট্রোডিউসের সাথে সাথে, ধরো আগে লাঙলের ফলা, আমি খুব একটা ভালো আঁকতে পারি না, ঠিক আছে, লাঙলের ফলা যদি কাঠের থাকতো তাহলে বোতা ভেঙে যেত, অত ভালো হতো না। গরু ইন্ট্রোডিউস ছিলই, মানে ষাঁড় ইন্ট্রোডিউস ছিলই, দেখালাম আমি একটু আগে। এবার কি ম্যারেজে, অর্শ ম্যারেজে তোমার ষাঁড় নিত গরুর সাথে। লাঙলের ফলা যদি লোহার হয়ে যায়, টিপটা যদি লোহার হয়, ইউটিলাইজ করতে ইজি হবে। নিউ ফর্মে কিন্তু শুরু হয়ে গেল এগ্রিকালচার, মানে ব্যবসা ফুলে ভেবে উঠলো, তাই না? এবার এই যে আমরা ইকোনমি বা ট্রেড বা এগ্রিকালচার, এটা কোথা থেকে পাই আমি বলবো, আমি বলবো এটা কোন ব্রাহ্মণাতে লেখা আছে আমি সেটা বলবো। এবার ব্রাহ্মণটা কি সেটাতেও আমি আসবো, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার যদি রিলিজিয়নে আসি, জায়গা আমি রেখেছি, আই থিঙ্ক রাখা উচিত আমার, দেখে নি একবার, না ভেদিক লিটারেচার দিয়েছে এখানে, রিলিজিয়ন দিইনি। চলো, রিলিজিয়ন আর ফিলোসফি, কি ফিলোসফি ছিল কি রিলিজিয়ন ছিল দেখবো একবার। রিলিজিয়ন ফিলোসফি কি বলছে, রিলিজিয়ন দুটো পার্টে, অবভিয়াসলি টাকা পেয়েছে, মাসেল পাওয়ার পেয়েছে, ডিভাইড তো হবেই, দুটো পার্টে ভাগ হয়ে গেল। কি ভাগ?
এক নম্বর যদি বলতে পারি জ্ঞান মার্গ। জ্ঞান মার্গ কিসে কিসে বিশ্বাস, জ্ঞান নলেজ কিসে বিশ্বাস করবে? অবভিয়াসলি ইউনিটি। ইউনিটি অফ হুম? ইউনিটি অফ গড। আচ্ছা, আর গডের সাথে কার? আত্মার সাথে পরমাত্মা এখনো আছে। আমি আত্মা, আমার বডিতে আত্মা আছে, ঠিক আছে, সেটা চলে যাবে কোথায়? মিলিত হবে পরমাত্মার সাথে, মানে ভগবানের সাথে। ইউনিটি অফ গড অ্যান্ড অ্যান্ড হিউম্যান হিউম্যান বিংস, ভগবান এবং এটা বিলিভ করতো, জ্ঞান মার্গ যেটা বিশ্বাস করতো। নাম্বার টু কর্মকাণ্ড। নাম শুনে বুঝতে পারছো, নাম শুনে বুঝতে পারছো কর্মকাণ্ড কি হতে পারে, ঠিক আছে। এরা মূলত কি হলো, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এরা মূলত হলো ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন। এরা হচ্ছে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন। এরা কি করলো আবার, এরা কি করলো দেখাচ্ছি এবার। এরা করলো একটাই কাজ, এরা কি কাজ করলো? এরা বললো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস অফ হুম? স্যাক্রিফাইস বলতে পশু বলি প্লাস প্লাস ইয়োজনাস, পশু বলি করলো, তারপর যজ্ঞ করলো, তারপর এরা এরা ইউনিটিতে বিশ্বাস করে, ঠিক আছে, ভগবান এবং আত্মা এবং পরমাত্মার মিলনে বিশ্বাস করে, ঠিক আছে। এরা কি করলো দেখো, অবভিয়াসলি কর্মকাণ্ড মানে হচ্ছে আমাকে খেটে খেতে হবে। যখন এই ব্রাহ্মণকে খেটে খেতে হয়, ধরো দুর্গাপুজো করলে একটা ব্রাহ্মণ যে টাকা পায় তার থেকে অনেক বেশি পায় শ্রাদ্ধ করলে। কেন কয়? শ্রাদ্ধের মালপত্র কি বলা হয়, শ্রাদ্ধে কি বলছে? ইনফ্যাক্ট আমি ব্রাহ্মণ, আমার বাড়িতে শ্রাদ্ধ যখন আমার ঠাকুমা যখন মারা গেছিল, যখন ঠাকুমার শ্রাদ্ধ হয়েছিল, আমাকে ঠাকুমা 2 বছরের খাওয়া থাকা পরা জামা কাপড় থেকে, মানে শাড়ি প্লাস জুতো ছাতা সব দিতে হয়েছিল আমাদেরকে, ঠিক আছে। তাই মানে শ্রাদ্ধ করলে বেশি লাভ। তাহলে কি আমাকে কি ইভলভ করতে হবে? আমাকে যদি আর্ন বেশি করতে হয় তাহলে কি করতে হবে? আত্মা, সোল। এই আত্মা মুক্তি পাচ্ছে না, যজ্ঞ কর, দান কর। আচ্ছা, গ্রেটার সোল, ভগবান নয়, গ্রেটার সোল, গল্পই শেষ। মানে ব্রহ্মদত্ত টাইপের, সেও মুক্তি পাচ্ছে না। তারপর কি মুক্তি, যেটা সেটা হচ্ছে মোক্ষ। তার মানে এই তিনটাকে ইন্ট্রোডিউস করে দিল ওরা। খেতে খেতে হবে, কষ্ট করে, অত ই করে, ভয় দেখা আন পাবো, ভয় দেখা প্রচুর টাকা আসবে, চাপ নেই, তাই না? ওকে, আর কিছু আছে এখান থেকে বলার? না। আরেকটা জিনিস, এই জ্ঞান মার্গ যখন বললো যে আমরা ভগবান এবং হিউম্যান বিইং এর মিলনে বিশ্বাস করি, ঠিক আছে, মানে আমি মারা যাব, আমি ডিরেক্ট ভগবানের কাছে পৌঁছে যাব, কিন্তু এরা কি বললো, না, তুমি স্যাক্রিফাইস যোজনা তো করছোই, তুমি মারা গেলে মুক্তি পেলে কিনা দেখবো, প্লাস তোমার আত্মাটা বড় আত্মায় পরিণত হচ্ছে কিনা সেটা দেখবো, বা তোমার আত্মা ভগবানের সাথে মিলবে তখনই যখন তুমি মুক্তি লাভ করবে বা মোক্ষ পাবে। আচ্ছা, মুক্তির পরে কি বললো? আত্মা অবিনশ্বর। গীতাই বলেছে আত্মা অবিনশ্বর, আত্মা এক বডি থেকে অন্য বডিতে, আমরা যেমন জামা কাপড় পাল্টাই, ঠিক আছে। এবার এখানে কি বলছে? রিবার্থ। আত্মা যখনই বডি পাল্টাবে তাহলে ইন্ট্রোডিউসড নিউ থিং, রিবার্থ। কিন্তু কিন্তু একটা জিনিস, যখন রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিলেন, বিবেক বাণী পড়েছো কিনা জানি না, অনেকেই হয়তো পড়েছো তোমাদের ভেতর, কিন্তু পড়ো একটু, অনেক আইডিয়াস পাবে। তো বিবেকানন্দ যখন রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল মৃত্যুর পর কি আছে, রামকৃষ্ণদেব বলেছিল আমি নিজেই জানি না, তোকে কি বলবো। অ্যাকচুয়াল এই যে শ্রাদ্ধ করি, শ্রাদ্ধ করলেও চলে, না করলেও চলে, কারণ কেউ কাউকে দেখেনি। আমি যে টাকা পয়সা খরচা করে, ধরো শ্রাদ্ধ যদি আমার হয়, আমি মারা যাওয়ার পরে, ফালতু খরচা না আমার ফিউচার জেনারেশনের। আমার স্টুডেন্টরাও কিছু, হয়তো তোমাদের মতো স্টুডেন্টরাও কিছু স্যাক্রিফাইস দেবে হয়তো আমার বাড়িতে এসে, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে বেকার খরচা। আমি জানতেই পারলাম না আমার সোল বডি থেকে বেরিয়ে চলে গেল, আমি কোন সোল আমার বডিতে এসে ঢুকেছে সেটাই আমি জানি না, ফালতু খরচা।
তার মানে এটাই হচ্ছে গিমিক। অবভিয়াসলি টাকা আর্ন করব কষ্ট করে, কেন কষ্ট করে কেন আর্ন করবো, ইজিলি আর্ন করবো না, সেই জন্য জ্ঞানমার্গ এবং কর্মকাণ্ড ইন্ট্রোডিউস হয়ে গেল। এবার চলে আসি এখানে জায়গা নেই আর, দেখছি আমি নতুন স্লাইড নিয়ে নেবো, ডোন্ট ওয়ারি। বেদিক লিটারেচার, এবার লিটারেচার একটু বলে দিই, দেন আমি অন্য কিছুতে আসবো, ঠিক আছে, দেন অন্য কিছুতে আসবো, খুব আর টাইম বেশি নেই, হয়ে গেছে, প্লাস শেষের দিকে আসছি। চলো এবার শেষ করি। বেদিক লিটারেচার, বেদের দুটো পার্ট, একটা হচ্ছে সংহিতা আর একটা হচ্ছে ব্রাহ্মণাস। এই সংহিতাটা কি, সংহিতাই হচ্ছে অরিজিনাল পার্ট, বেদের অরিজিনাল পার্ট। কে দিয়েছে, কে দিয়েছে বলো, গড, ভগবান দিয়েছে। আমি যে বললাম ভগবান ওম কি কোন নিরাকার ব্রহ্ম, সেই দিয়েছে সংহিতা। আচ্ছা ব্রাহ্মণা বলতে, ব্রাহ্মণা বলছে এক্সপ্লেনেশন, এই সংহিতারই এক্সপ্লেনেশন। আমি যেমন একটু একটু বেদ পড়েছি, তোমাদেরকে একটু একটু করে বলে দিচ্ছি, গীতা পড়েছি একটু একটু করে বলে দিচ্ছি, তাহলে এক্সপ্লেন করছি আমি, এই সংহিতারই এক্সপ্লেনেশন হচ্ছে বেদ, সরি ব্রাহ্মণাস। এই সংহিতারই সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে ব্রাহ্মণাস। আচ্ছা ব্রাহ্মণাস আবার দুই প্রকার, একটা হচ্ছে আরিয়ানাক্কাস, আরিয়ানাক্কাস বলতে ফরেস্ট বুকস, জঙ্গল বুক, ফরেস্ট বুকস। উপনিষদ আরেকটা হচ্ছে, লাস্ট পার্ট হচ্ছে এই ব্রাহ্মণের সেকেন্ড পার্ট হচ্ছে উপনিষদ। উপনিষদটা কিভাবে পেয়েছে, কে কিভাবে পেয়েছে, উপনিষদ মানে হচ্ছে গুরুর চরণ তলে বসে জ্ঞান অর্জন করা। তাহলে কি বলতে পারি, ইংলিশে টু সিট কি near the feet of gurus and gather knowledge. গুরুর চরণ তলে বসে নলেজ অর্জন করাই হচ্ছে উপনিষদ। এগুলোকে পরবর্তীকালে কিন্তু একটা ফর্মেশন বুকের আকার দেওয়া হয়েছে বা পুঁথির আকার দেওয়া হয়েছে। তার মানে এই ব্রাহ্মণাস যখন এক্সপ্লেনেশনটা পাচ্ছে, তার থেকে তৈরি হচ্ছে উপনিষদ। ব্রাহ্মণাসের আরেকটা পার্ট যখন তৈরি হচ্ছে সেটা ফরেস্ট বুক। এবার প্রত্যেকেরই একটা করে ব্রাহ্মণাস রয়েছে বা দুটো করে ব্রাহ্মণাস রয়েছে প্রত্যেকটা বেদের, আমি সেটাই আসবো। তাহলে এখানে ক্লিয়ার? যদি কারো প্রবলেম হয় কমেন্ট করে জানিও, বা আমাকে ডিরেক্ট তোমরা কল করতেও পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এবার চলে আসি, কোথায় আসি, স্লাইড। ঋগ্বেদ, ঋগ্বেদ মূলত 10টা চ্যাপ্টার। ঋগ্বেদের কটা চ্যাপ্টার, 10টা, 10 চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার, বা এগুলোকে মন্ডলস বলা হয়। 10টা, তার মধ্যে 7টা হচ্ছে অরিজিনাল, প্রথম 7টা হচ্ছে অরিজিনাল, 3টে হচ্ছে পরবর্তীকালে, বাকি 3টে কে লিখেছিল, বাকি 3টে লিখেছিল হচ্ছে কে, কেউ না কেউ তো লিখেছে, আমরা কি করে বলবো, জানি না। যাই হোক, তো 10টা মন্ডলে যদি থাকে, অরিজিনাল ঋগ্বেদ 7 পর্যন্ত, কে লিখেছে, এই প্রথম 7টা লিখেছে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স অফ গুরুস, ঠিক আছে, যেটা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে লাস্ট 3টে আবার কেউ না কেউ অ্যাড করেছে। এবার ঋগ্বেদের চ্যাপ্টারে যখন বললাম, থার্ড চ্যাপ্টার গায়ত্রী মন্ত্র প্রত্যেকে শুনেছ, গায়ত্রী মন্ত্র লেখা আছে চ্যাপ্টার 3-তে। গায়ত্রী মন্ত্র কার জন্য লেখা হয়েছে, গডেস সাবিত্রী, গডেস সাবিত্রীকে উজ্জ্বল করা, ডেডিকেট করা হয়েছে। থার্ড চ্যাপ্টার হলো, তাহলে ঋগ্বেদের 4th চ্যাপ্টারে কিছু থাকবে। 4th চ্যাপ্টারে কি আছে, 4th চ্যাপ্টারে কি আছে, অল এগ্রিকালচার প্রসেস, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট এই ঋগ্বেদে ইম্পর্টেন্ট হচ্ছে
চ্যাপ্টার 10th চ্যাপ্টার কি বলা হয়েছে? 10 চ্যাপ্টার কি বলা হয়েছে? সেটা বলা হয়েছে অরিজিন অফ ইউনিভার্স। চ্যাপ্টার 10 এ বলা হয়েছে, বা কিসে বলা হয়েছে? কিসে বলা হয়েছে? মন্ডল, 10 নম্বর মন্ডল বলা হয়েছে অরিজিন অফ ইউনিভার্স। এই 10 নম্বর মন্ডল বা চ্যাপ্টারটাকে বলা হয়, আমি কালি চেঞ্জ করছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, এটাকে বলা হয় পুরুষোক্তা। পুরুষোক্তা, এই পুরুষোক্তাতে বলা হয়েছে কি কি বলা হয়েছে? অরিজিন অফ ইউনিভার্স প্লাস প্লাস আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে ভার্না সিস্টেম। ওকে, চ্যাপ্টার 10 পুরুষোক্তা যেটাকে বলি আমরা, সেটাই বলা হয়েছে যে অরিজিন অফ ইউনিভার্স অর অ্যান্ড, মানে অর নয়, অ্যান্ড ভার্না সিস্টেম বলা হয়েছে। আরেকটা কি বলতে পারি? এটা হচ্ছে পুরুষোক্তা হায়ম। পুরুষোক্তা হায়ম, পুরুষোক্তা হায়ম আমি একদিন বলছিলাম, হায়ম মানে হচ্ছে মন্ত্র, এই পুরুষোক্তাতে বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা কি অরিজিন অফ ইউনিভার্স, আমি আবার কালার চেঞ্জ করে জায়গা এত কম রেখেছি আমি, আচ্ছা যাই হোক, কিছু একটা কালার তো অন্য কিছু নেবো, বেগুনি নিয়ে নি, চলবে কিনা দেখি, হ্যাঁ চলছে। এই অরিজিন অফ ইউনিভার্স, অরিজিনাল ইউনিভার্স এখানে জায়গা আছে ফ্রম কে, আমরা প্রত্যেকে জানি ফ্রম তো না, এটা থ্রু হবে, নট ফ্রম, এটা থ্রু। থ্রু গড ব্রহ্মা, और প্রজাপতি। তো প্রজাপতি ব্রহ্মা, যাই হোক, তিনি অরিজিন বা আমাদের ইউনিভার্সটাকে ক্রিয়েট করেছেন, ঋগ্বেদে বলছে। কোথায়? 10 চ্যাপ্টারে। হলো? আচ্ছা, আরেকটা হচ্ছে এই সময় ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এই সময় 62টা রিলিজিয়ন ক্রিয়েট হয়েছিল। এখন কটা আছে? 4 থেকে 5টা। ঠিক আছে, কিন্তু সেই 62টার ভেতর পরবর্তীকালে মাত্র দুটো বেঁচে ছিল, মাত্র দুটো রিলিজিয়ন। ঠিক আছে, মাত্র দুটি। সেটাকে, একটা হচ্ছে বুদ্ধিজম, পরের দিনে আসবো, এক হচ্ছে বুদ্ধিজম, নাম্বার 2 হচ্ছে জৈনিজম। দুটো, বুদ্ধিজম জৈনিজম। ওকে, আচ্ছা আর কি আছে, আর কি বলতে পারি? সমস্ত ফিলোসফিক্যাল যে আইডিয়াস এই সময় ক্রিয়েট হয়েছিল বলতে পারো তোমরা। ঠিক আছে, এগ্রিকালচার অবভিয়াসলি বললাম, একটু উন্নত বাট ট্র্যাডিশনাল মোড। এবার আরেকটা ইম্পর্টেন্ট, আমি আই থিঙ্ক, হ্যাঁ এখানে দেখো, আমি তো তখন বললাম যে এবার দেখো, তোমার যখনই ক্ষমতা আসবে তাহলে কি করব? আমি নিজেকে যাচাই করব, বড়াই করব। কেন বড়াই করব? তাহলে কি বললো ব্রাহ্মণ, কি বললো? যে ব্রাহ্মণরা জন্মেছে ব্রহ্মার মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে। দেখো এখানে মাউথ আছে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণরা জন্মেছে। ক্ষত্রিয়রা বাহু থেকে, হাত থেকে জন্মেছে। দেখো, তাহলে প্রথম কি হলো? ব্রাহ্মণ, দেন হচ্ছে ক্ষত্রিয়। আচ্ছা, বৈশ্যরা কি হলো? থাই থেকে। শূদ্ররা পা থেকে। তাহলে আনটাচেবলসরা কোথা থেকে জন্মালো? ঠিক আছে, আনটাচেবলসরা কোথা থেকে জন্মালো? ধরে নাও কোথা থেকে জন্মালো। ঠিক আছে, ওকে, বুঝতে পেরে গেছো আই থিঙ্ক তোমরা, আনটাচেবলসরা কোথা থেকে জন্মেছে। তাহলে যাই হোক, তাহলে ইভিল প্র্যাকটিস শুরু হয়েছে। অবভিয়াসলি ব্রাহ্মণরা বললো আমরা মুখ থেকে জন্মেছি, কারণ আমরা যা বলবো সেটাই ফাইনাল। আর্মস, বাহু, যাদের বাহু বল অবভিয়াসলি মাসেল পাওয়ার, তাই ক্ষত্রিয়। থাই, আমাদের থাই কোন কাজে লাগে? হাঁটার কাজে লাগে। তার মানে হেঁটে কি কাজ করি আমরা? ব্যবসা করতেও যেতে পারি, অফিস দোকান টাপার যেতে পারি, প্লাস আর এটা কি করতে পারি? হেঁটে মাঠে ঘাটে যেতে পারি, তাই না? পা না থাকলে কিছু হবে না, মানে থাই না থাকলে, থাই তো আসল পায়ের ক্ষেত্রে। আর শূদ্র, ওরাও বললো আমরাও তো কোথা থেকে থাকবো, তাহলে ব্রাহ্মণটা বললো তাহলে ঠিক আছে তোরা পা থেকে জন্মেছে। কোথাও ঋগ্বেদে কোথাও লেখা নেই, ঠিক আছে, এইসব ইভিল প্র্যাকটিস ঋগ্বেদে কোথাও লেখা নেই।
ক্লিয়ার করছি আমি আগের দিনই বলেছিলাম ভেদিক সিভিলাইজেশনে যদি আমরা ব্যাক করি তাহলে মানুষ কিন্তু মানুষের ধর্ম ফিরে পাবে, মানুষ মানুষের কর্মটা ফিরে পাবে। হলো নেক্সট আমি কি বলছি, কি লিখেছি, কাউস গরু, কাউ শব্দটা, গরু শব্দটা 176 বার লেখা আছে ঋগ্বেদে, ঠিক আছে। ঋগ্বেদ বা লেটার বেদিকে ওরা সমুদ্র, এটা সমুদ্র সম্পর্কে ওদের ধারণা ছিল, মানে ওশান সম্পর্কে, ওরা ওশান সম্পর্কে সম্পূর্ণ নলেজ রাখতো। আচ্ছা তোমরা এখন সোনার দাম বেশি, ঠিক আছে, তাই সোনা সেই সময় প্রেজেন্ট ছিল অ্যাজ অর্নামেন্টই ছিল, ঠিক আছে। যেমন এখন তার নাম কি হয়েছিল, নিক্সা, সরি নিস্কা, সরি নিস্কা, ঠিক আছে, সোনার নাম ছিল নিস্কা। আর সেই সময় ওরা ছোট ছোট ইন্ডাস্ট্রিও তৈরি করেছিল, সেটা ক্রাফট অ্যান্ড আর্ট, ছোট ছোট আর্ট আমরা পেয়েছি, অবভিয়াসলি খনন করেই পেয়েছি। এটা হলো এই অবস্থায় এলাম। আমি লাস্টে একটাই কথা বলতে চাই, এখন লাস্ট আসেনি, আমি মন্ডল গুলোতে আসবো, দেন লাস্ট আসবে, ঠিক আছে। এবার ঋগ্বেদে গেলাম, তাহলে ঋগ্বেদের দুটো মন্ডল আছে, সরি ঋগ্বেদের দুটো ব্রাহ্মণাস আছে। কি আছে ঋগ্বেদের ব্রাহ্মণাস, কে বলে? আচ্ছা ঋগ্বেদের জায়গাটায় যাই, এখানে লিখবো না, জায়গা অবভিয়াসলি ঋগকে একটা জায়গা দিয়েছি আমি, হ্যাঁ এখানে জায়গা আছে, আমি এখানেই লিখবো। কালার চেঞ্জ করবো, কোন কালার দেওয়া যায়, কি সমস্যা, কালার শেষ হয়ে গেছে, চলো স্কাই ব্লু নেবো। ঋগ্বেদা, ঋগ্বেদার ব্রাহ্মণাস হচ্ছে, ঋগ্বেদার দুটো ব্রাহ্মণাস আছে, একটা হচ্ছে কৌশিটাকি, KAUSHA, সরি SHITAKI, আরেকটা হচ্ছে নাম্বার টু হচ্ছে আত্রেয়ী আর আত্রেয়া। এই হচ্ছে ঋগ্বেদের দুটো ব্রাহ্মণ। ঋগ্বেদ হচ্ছে ওল্ডেস্ট বেদা, আর আর আমি কি বললাম, ব্রাহ্মীণ অলরেডি নিজের পজিশন হাই রেখেছে, তাই ফার্স্ট পজিশন ব্রাহ্মীণ বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়াল বর্ণ হায়ারার্কি যেটা বলতে চাই, দেখো ক্ষত্রিয় একটা রাজ্যকে বাঁচাচ্ছে অলরেডি, তাহলে স্মল স্টেট এক্সিস্টেন্সে চলে এসছে, ঠিক আছে। এখানে জায়গা নেই, এখানে আছে ভেদিক লিটারেচার, এখানে লিখেছি, হ্যাঁ, তাহলে স্মল স্টেট অলরেডি চলে এসছে, এস্টাবলিশমেন্টে চলে এসছে স্মল স্টেট। তাহলে রাজা যদি স্মল স্টেট অলরেডি এক্সিস্ট বা ইন্ট্রোডিউস হয়ে গেছে সেই সময়, ইন্ট্রোডিউস যখন হয়ে গেছে, তাহলে যখন রাজা বাঁচাচ্ছে এবং রাজারই লাইক অ্যাডভাইজার হচ্ছে পুরোহিত, বা তারা হচ্ছে ব্রাহ্মীণ, সমস্ত পুরোহিতই কিন্তু ব্রাহ্মীণ, বা সমস্ত ব্রাহ্মীণ পুরোহিত নয়, ঠিক আছে। গতকালকে সরস্বতী পুজো গেল, তাই মা সরস্বতীকে বলো যে আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা পড়াশোনাটা ভালো করে করতে পারি এবং চাকরিটা নিয়ে নিতে পারি, ঠিক আছে, কম্পিটিশনটা বেড়ে যাওয়ার আগে। ওকে, তাহলে স্মল স্টেট যখন চলে এসছে ফর্মেশনে, তাহলে একটাই কাজ হতে পারে, সেই কাজটা হচ্ছে একটাই, কি কাজ, ক্ষত্রিয়রা ওপরে, ধর্ম হিসেবে ব্রাহ্মীণ উপরে, কিন্তু রাজ্য হিসেবে, বর্ণ সিস্টেম হিসেবে, কাস্ট সিস্টেমে যদিও ব্রাহ্মীণ উপরে থাকেও, বর্ণ হায়ারার্কিতে ক্ষত্রিয় কিন্তু উপরে। কেন? রাজ্য বাঁচাচ্ছে। তো যদি প্রশ্ন থাকে যে বেদিক লিটারেচারে সব থেকে উপর কে, ব্রাহ্মীণ, যদি বলে বর্ণ হায়ারার্কিতে সব থেকে উপরে কে ছিল, বলে ক্ষত্রিয়। ওকে, নেক্সট একটা হচ্ছে ঋগ্বেদের জায়গাটায় আসবো আমি, এত লিখেছি আর কিছু জায়গা বাকি নেই এখানে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, ঋগ্বেদ আমি মুখে বলছি, ঋগ্বেদ মূলত কি নিয়ে তৈরি, ঋগ্বেদ মূলত লেখা হচ্ছে ভগবানের নাম, আরতি, মূলত প্রেস, তাই না, ঋগ্বেদ লেখা হচ্ছে প্রেস নিয়ে, প্রেস অফ গডস। ওকে, এবার জায়গা এখানে নেই, এখানে বেদিক লিটারেচারের এখানে জায়গা আছে, ওকে ওয়েট দেখে নিচ্ছি আমি, হ্যাঁ জায়গা পেয়ে গেছি, ছোট করে লিখবো।
তাহলে তাহলে আমি শ্যামবেদের ইয়েটা বলি, ব্রাহ্মণাসটা বলি, তাই না? শ্যামবেদা কি নিয়ে? শ্যামবেদা মূলত হচ্ছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে বা ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক নিয়ে শ্যামবেদ লেখা। এর ব্রাহ্মণাস হচ্ছে জামিনিয়া। জামিনিয়া। তাহলে ইয়াজুর কি নিয়ে লেখা? ইয়াজুর কি নিয়ে লেখা? সমস্ত স্যাক্রিফাইসাল মন্ত্রস। স্যাক্রিফাইসাল মন্ত্রস হচ্ছে ইয়াজুর বেদা। এর দুটো পার্ট, ইয়াজুর বেদার দুটো পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে কৃষ্ণা ইয়াজুর বেদা, একটা হচ্ছে কৃষ্ণা ইয়াজুর বেদা। এটা হচ্ছে আর কি একটা, একটা যদি কৃষ্ণ হয় তার একটা শুক্লা হবে, তাই না? মেটাতে হবে। কৃষ্ণ, একটা হচ্ছে শুক্লা। শুক্লা যজুর্বেদা। আচ্ছা, যজুর্বেদার একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি, এ ব্রাহ্মণাস। যজুর্বেদার দুটো ব্রাহ্মণাস, একটা হচ্ছে সৎপথা, এটা হচ্ছে সৎপথা, SATPATH, সৎপথা। আরেকটা হচ্ছে and and তাত্ত্রীয়া, তাত্ত্রীয়া, TAT, সরি TAIT, TAITTIRYA, তাত্ত্রীয়া। দুটো, একটা হচ্ছে সৎপথা, একটা হচ্ছে তাত্ত্রীয়া। ওকে, লাস্ট লাস্ট আচ্ছা, ইয়াজুর্বেদাতে সমস্ত ধরনের ইয়াজনাস, অল ইয়াজনাস, সমস্ত ইয়াজনাস কোথায় লেখা আছে? ইয়াজুর্বেদাতে। আমি লাস্ট কালি চেঞ্জ করব। কে বাকি থাকলো? अथर्व, अथर्ववेदा। अथर्ववेदा কি বলছে? अथर्ववेदा কে আরেকটা বলা হয় ব্ল্যাক বেদা। কেন ব্ল্যাক বেদা বলা হয়? তো একমাত্র কারণ সমস্ত ধরনের ভুলভাল জিনিসপত্র, এখানে ভুলভাল বলতে ব্যাড মন্ত্রস, ব্যাড মন্ত্রস অ্যান্ড কি বলতে পারি, চার্মস বা স্পেলস। ব্যাড মন্ত্রস অর চার্মস অ্যান্ড স্পেলস, ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সমস্ত রকমের ভুলভাল জিনিসপত্র লেখা আছে অথর্ববেদাতে। আচ্ছা, ইন্ডিয়ান মেডিসিন কোথায় লেখা আছে? তোমরা প্রত্যেকে জানো আয়ুর্বেদা, ঠিক আছে? অথর্ববেদার ব্রাহ্মণাস কি? জায়গা পেয়ে গেছি এখানে আমি। অথর্ববেদার ব্রাহ্মণাস হচ্ছে, কেউ বলতে পারে গোপাথা। এই হলো চারটে বেদ এবং তাদের টোটাল লিস্ট, যতটুকু দরকার তোমাদের ততটুকু বলা থাকলো, ঠিক আছে? লাস্ট একটাই স্লাইড বাকি, সেটা হচ্ছে এইটা। কি আছে এই স্লাইডে? দেখো, ঋগ্বেদের কিছু নাম, ঋগ্বেদিক যুগের কিছু নাম বা ঋগ্বেদে যেটা পাওয়া গেছে। হুইট, গম, গমকে কি বলা হতো তখন? গধুয়াম। ভৃহি মানে হচ্ছে রাইস। গবেষণ, যুদ্ধকে কি বলা হয়েছে? গবেষণ মানে হচ্ছে ওয়ার, যুদ্ধকে বলা হয়েছে গবেষণ। আচ্ছা, আঘান্নিয়া বলতে গরুকে মারা যাবে না কোনোভাবে, গরুকে মারা যাবে না, কাউস নট টু বি কিল্ড, গরুকে মারা যাবে না। এটা হচ্ছে আমাদের যেমন গেস্ট, আমরা গেস্টকে কি বলি? গেস্ট বলি। ওখানে ঋগ্বেদে কি লেখা আছে? গোঘানা। আমার বাড়িতে গোঘানা এসেছিল, মানে আমার বাড়িতে গেস্ট এসেছিল। এবার ঋগ্বেদের যুগে কিছু নদীর নাম, এটা হচ্ছে সতলুজ, আজকে সতলুজের আগের নাম ছিল শতদ্রী। তারপর
বিয়াসের নাম কি ছিল? বিপাশা। বিতাস্তা ছিল চেনাবের নাম, আর আশকিনি হচ্ছে ঝেলামের নাম। এর বেশি কিছু দরকার নেই, এর বেশি কিছু দরকার নেই। আচ্ছা, নেক্সট আমরা বুদ্ধতে ঢুকবো, দেন হচ্ছে মৌর্যতে ঢুকবো। ঠিক আছে, আগামীকাল আমরা বুদ্ধ এবং তারপরে হচ্ছে মৌর্যতে ঢুকবো। যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে তোমরা পিং করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, পিং করতে পারো। আর একটা, তোমরা একটু শেয়ার করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে আমি তোমাদেরকে টোটালটাই কোর্স ফ্রিতে করাতে পারি, যাতে আমাকে অন্য কাজ কোনো কিছু না করতে হয়। আরেকটা হচ্ছে একটু লাইক টাইক করো, লাইক কম আসছে। হুম, আমারও তো একটা ব্যাপার রয়েছে, কতক্ষণ নিতে পারবো। ক্লিয়ার? ওকে, চলো বাই, আগামীকাল আবার দেখা হচ্ছে এই ক্লাসে। হঠাৎ করে তোমার কাছে সারপ্রাইজও থাকতে পারে নেক্সট ক্লাসের জন্য। ঠিক আছে, আজকেই হয়তো নেক্সট ক্লাস অন্য কিছু আসবে, হয়তো এথিক্স চলে এলো, ইকোনমিক্স চলে এলো, কিছু একটা আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন কিছু না কিছু টার্মই থাকছেই। চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।